স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। বৈশ্বিক টালমাটাল পরিস্থিতির ঢেউ সামাল দেওয়ার পর্যাপ্ত কূটনৈতিক সক্ষমতা নেই বাংলাদেশের, এমনটা স্বীকার করে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন মন্ত্রণালয়ের প্রযুক্তিগত ও কাঠামোগত দুর্বলতা কাটিয়ে ওঠার সর্বোচ্চ চেষ্টা চলছে। তিনি আরও জানান, ইতিহাস থেকে শিক্ষা নিয়েই পাকিস্তান বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন সার্ভিস দিবস 2025-এর আয়োজনে উঠে আসে বাংলাদেশের পররাষ্ট্রনীতি সহ সমসাময়িক নানা বিষয়। বহির্বিশ্বের টালমাটাল পরিস্থিতির ঢেউ সামাল দিতে বাংলাদেশের পর্যাপ্ত কূটনৈতিক সক্ষমতা নেই, এমন জানিয়ে দুর্বলতা কাটিয়ে ওঠার উপর জোর দেন উপদেষ্টা। তাগিদ দেন প্রবাসীদের সমস্যা আগের সমাধানের। আমাদের যে সীমাবদ্ধতাগুলি আছে, আমি স্বীকার করি এক কথা যে আমার প্রচুর সীমাবদ্ধতা আছে। আমরা আরও অনেক বেশি সার্ভিস দিতে পারতাম বা দেওয়া উচিত, যেটা আমরা দিতে পারছি না। সেজন্য আমাদের যে ক্রিটিসিজম সেটাকে কিন্তু আমি মেনে নিই, কিন্তু পাশাপাশি আমি আশা করি যে অর্জনগুলিরও তাহলে প্রশংসা করি। পরে পাকিস্তানের পররাষ্ট্র সচিব ও মার্কিন প্রতিনিধি দলের ঢাকা সফর নিয়েও কথা বলেন তৌহিদ হোসেন। জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির বিষয়ে বাংলাদেশের নেওয়া পদক্ষেপের কথা জানানো হয়েছে প্রতিনিধি দলকে। রোহিঙ্গা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আরাকান ইস্যুতে মধ্যবর্তী জটিলতার মধ্যে আছে বাংলাদেশ। সত্যিকার অর্থে আমরা একজন নতুন প্রতিবেশী মুখোমুখি, যারা আবার নন স্টেট অ্যাক্টর, তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আলোচনা করতে, না পারছি তাদেরকে ইগনোর করতে। আমান বালুচের ঢাকা সফর প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা ইসলামাবাদের দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন গতি আনলেও ইতিহাস থেকে শিক্ষা নিয়েই কূটনৈতিক সিদ্ধান্ত নেবে সরকার। মিটিং ছিল ফরেন সেক্রেটারির সাথে, ফরেন সেক্রেটারি কি আলাপ-টালাপ বলেছেন, এ নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। এছাড়াও তিনি জানান, মুর্শিদাবাদের দাঙ্গার ঘটনায় বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগের লিখিত প্রতিবাদ জানিয়েছে ঢাকা। এ ব্যাপারে ইতিমধ্যেই গতকালই একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক উন্নয়নে গণহত্যার জন্য ইসলামাবাদের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার বিকল্প নেই বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তারা বলছেন, ক্ষমা চাওয়ার বিষয়টি আসতে হবে পাকিস্তানের আরও উচ্চ পর্যায় থেকে। দুই দেশের সম্পর্ক উন্নয়নে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক বিষয়কেও গুরুত্ব দিতে হবে। আর অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ এগিয়ে থাকায় পাকিস্তানি বেশি লাভবান হবে বলে মনে করেন তারা। ১.৫ দশক পর ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক। বাংলাদেশ সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সাথে বৈঠকে ৭১-এ গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ। দীর্ঘ সময় পর দুই দেশের মধ্যে এমন আলোচনাকে ইতিবাচক মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, ঢাকা ইসলামাবাদ বাণিজ্য সম্পর্ক বাড়াতে দুই দেশকেই মনোযোগী হতে হবে। কোনো সন্দেহ নেই অ্যাসেট শেয়ারিংয়ের বিষয়টা, যেটা পাকিস্তান এখনও সমাধান করেনি, এবারও সেটা উত্থাপন করা হলো। ৭১-ও কেন বিষয়ে কেন ধরে রাখছে এটাও আমি বুঝতে পারছি না, কারণ এখন যারা ক্ষমতায় আছে তারা তো কোনোভাবেই ৭১-এর সাথে জড়িত না, তো তাদের বলাটা মানে কঠিন কেন? বাংলাদেশ স্বাধীনতার পর প্রথম যে পাকিস্তানি বড় ডেলিগেশন আসছিল, তাকে জুলফিকার আলী ভুট্টো আসছিলেন নিজে, তখন তিনিও কিছু প্রকাশ করেছেন, কিন্তু সত্যিকার অর্থে মাপ চাওয়া সেটা হয় নাই। সুতরাং সেটা চাইতে হবে তাদেরকে, যদি সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে হয়। দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তির চেষ্টার পাশাপাশি সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক এই ৩ স্তরেই সমন্বিতভাবে কাজ করার পরামর্শ তাদের। পাকিস্তানের তো একটা ঐতিহাসিক এবং অন্যান্য ভাবে আমাদের সাথে একটা গুরুত্ব আছে। সেই গুরুত্ব তারা বোঝে যে তাদের দিক থেকে কিছু করণীয় আছে, সেগুলো যদি তারা ঠিক মতন করে, তাহলে নিশ্চয়ই আমরা সম্পর্ক নিয়ে এগিয়ে যাব। ব্যবসার সাথে সামাজিক কাঠামোটা খুবই গুরুত্বপূর্ণ। পাকিস্তানের সমাজ প্রস্তুত আছে কিনা বাংলাদেশেদের ব্যবসায়ীদের নেয়া, বাংলাদেশের জিনিসপত্র নেয়া। সামাজিক কাঠামোটা যদি না থাকে তাহলে দেখা যাবে যে ব্যবসায়ীরা একবার দুবার গেল কিন্তু পণ্য বিক্রি করতে পারছে না, কারণ পাকিস্তানের জনগণ একটা নেগেটিভ ধারণা ধরে রেখেছে। আবার উল্টোটাও হতে পারে, বাংলাদেশেও তাই হতে পারে। তারা বলছেন, পাকিস্তান বাংলাদেশ সম্পর্কে যে নতুন মোড় নিয়েছে তার উপর ভারত এবং চীনের কড়া নজর রয়েছে। অন্যের দিকে না তাকিয়ে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে সংশ্লিষ্ট দেশগুলোকে নজর দেওয়ার আহ্বান বিশ্লেষকদের। চীন এবং অন্য দেশ বা ভারত, এদের সাথে আমাদের ডেফিসিট আছে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।
এদিকে বাংলাদেশের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, বৈঠকে সার্কের কার্যক্রম পুনরুজ্জীবিত করার পক্ষে মত দিয়েছে উভয় দেশ। এ সময় কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের প্রস্তাব অনুসারে শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিয়েছে পাকিস্তান। এছাড়াও উভয় দেশই তাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাগত ও কৌশলগত সহযোগিতা সহ নানা বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেছে। পাশাপাশি দুই দেশের অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং জনগণের আকাঙ্ক্ষার ওপর জোর দেওয়া হয়েছে বলেও জানায় ইসলামাবাদ। এদিকে দুই দেশের মধ্যে পরবর্তী বৈঠক 2026 সালে ইসলামাবাদে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়েছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার এবং পর্যাপ্ত সংস্কার শেষে প্রধান উপদেষ্টার বেঁধে দেয়া সময়ের মধ্যে নির্বাচনে যেতে প্রস্তুত জামায়াতে ইসলামী। সকালে কুমিল্লার লাকসামে কর্মী সম্মেলনে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। পুলিশের সংস্কার, জনপ্রশাসনের সংস্কার, সংবিধানের সংস্কার, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সহ ন্যূনতম সংস্কার শেষ করে আর খুনি হাসিনা তার সহযোগীরা রক্তের বন্যায় যারা দেশকে ভাসিয়ে দিয়েছে তাদের বিচার দৃশ্যমান করে এই সময়ের মধ্যে নির্বাচন দেবেন, আমরা সেই নির্বাচনে যাই। বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বিকেলে লক্ষ্মীপুর সদরের বাঙ্গাখা ইউনিয়নে দলের প্রতিনিধি সভায় তিনি আরও বলেন, শেখ হাসিনার পরিবারের যারা দুঃশাসন, দুর্নীতির সঙ্গে জড়িত, যারা মানুষকে নির্যাতন করেছে, তাদের বিচার দৃশ্যমান হতে হবে। হাসিনা পালাই গেছে ঠিকই, কিন্তু হাসিনার অর্থ পালাই গেছে। সবাইকে গ্রেফতার করা সম্ভব হয়েছে? এখন পর্যন্ত বিচার কিন্তু দৃশ্যমান না। হাসিনার পরিবারের যারা এই দুঃশাসন, দুর্নীতির সঙ্গে জড়িত, যারা ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে কর্মকর্তা হিসাবে চিহ্নিত থেকে মানুষের অত্যাচার, নির্যাতন, দুঃশাসন তৈরি করছিল, তাদের বিচারও দৃশ্যমান করতে হবে। চট্টগ্রাম নগরীর চকবাজার থানার কাপাসগোলা এলাকায় রিকশা উল্টে নালায় পড়ে 6 মাস বয়সী এক শিশু নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। সন্ধ্যা 7:30টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, মা ও 6 মাস বয়সী শিশু সহ একটি ব্যাটারি চালিত রিকশা উল্টে নালায় পড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় মাকে উদ্ধার করা গেলেও শিশুটি পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে তারা উদ্ধারে অভিযান শুরু করেন। তবে সন্ধ্যায় বৃষ্টির কারণে স্রোত বেশি থাকায় এখনও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। চট্টগ্রামে কাপাসগোলা এলাকায় রিকশা উল্টে নালায় পড়ে এক শিশু নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিবুল, উদ্ধার তৎপরতার সবশেষ কি তথ্য আপনার কাছে আছে জানাবেন? গৌরী, প্রায় 3 ঘন্টা হতে চলল, এখনো উদ্ধার তৎপরতায় আশানুরূপ কোনো আসলে সুসংবাদ দেওয়া যাচ্ছে না। এখনও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের পাশাপাশি সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তারা আছেন তারাও আসলে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা প্রথম যখন সম্প্রচারটি করেছিলাম এই জায়গায় হাঁটু থেকে কোমর পর্যন্ত এখানে আবর্জনা ছিল। এখন ফায়ার সার্ভিসের চেষ্টায় সেই ময়লা আবর্জনাগুলো পরিষ্কারের পরেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল এখানে ভেতরে ঢোকার চেষ্টা করছে। আসলে সেই দুর্ঘটনার সময়ে যেটি প্রধান চ্যালেঞ্জ ছিল যে রিকশার পানি স্রোত বেশি থাকার ফলে সড়ক এবং যে খালটি রয়েছে সেই খালের যে সমান হয়ে যাওয়ার ফলে রিকশাটি উল্টে পড়ে যাওয়ার সাথে সাথে পানির স্রোত যেহেতু বেশি ছিল, ঠিক সেই সময়টাতে পানির স্রোতের সাথে শিশুটি আসলে তলিয়ে যায়। রিকশার যে চালক ছিলেন তার মূলত সাহসিকতার কারণে অন্য দুজন যে যাত্রী তারা উঠতে পেরেছিলেন বা তারা আসলে পারে তাদেরকে উদ্ধার করা গেছে বলা যেতে পারে, কিন্তু সেই শিশুটিকে আসলে উদ্ধার করা যায়নি। তো ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা এর আগে পরিবারের সদস্যদের সাথে কথা বলবার চেষ্টা করছি। তারা যেটি আসলে তাদের যে মানসিক অবস্থা নিশ্চয়ই বুঝতে পারছেন, মাত্র 6 মাস বয়সী একটি শিশু কন্যা তাদের, সেটি হারিয়ে অনেকে বাকরুদ্ধ হয়ে গেছেন, একদম কথা বলার মতো পরিবেশ নেই। তবে এখানে বেশ কিছু বিষয়কে তারা আসলে দায়ী করছেন। যে খালটি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, সেই খালের পাশে কোনো ধরনের রিটেইনিং ওয়াল আসলে এখানে ছিল না, ফলে রিকশাটি যাওয়ার সময় সড়ক থেকে খালে পড়ে যায় এবং রিটেনিং ওয়াল না থাকার কারণে মূলত এই দুর্ঘটনাটি ঘটেছে, সেটি তারা আসলে অভিযোগ করছেন। পাশাপাশি ময়লার যে স্তর সেটি থেকে শিশুকে উদ্ধার করা আসলে কতটুকু সহজ হবে সেটি নিয়ে এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে বা প্রধান চ্যালেঞ্জ হয়ে আসলে দাঁড়িয়েছে। আমরা যেটি বলতে পারি
গত কয়েক বছরে চট্টগ্রামের যে নালা খালগুলো রয়েছে আমরা বলতে পারি যে গত এক যুগে 13 জনের বেশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী থেকে শুরু করে নারী শিশু নিখোঁজ হয়ে মৃত্যুবরণ করেছে এই উন্মুক্ত নালা খালগুলোতে। এর মধ্যে 2021 সালে নিখোঁজ হওয়া চট্টগ্রামের মুরাদপুরের সবজি বিক্রেতা সালে আহমেদ, তার মরদেহ পর্যন্ত এখনও পাওয়া যায়নি। এই চট্টগ্রামের উন্মুক্ত নালা খালগুলো যে এক প্রকার মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে, বর্ষা এলেই যে মৃত্যুর যে মিছিল সেটি আরও বেশি দীর্ঘ হয়। তো এখানকার যে স্থানীয়রা বলছেন যে এখানে সিটি কর্পোরেশনের সচেতনতা বা তাদের যে কার্যক্রম সেটি আরও বেশি বেগবান করবার পাশাপাশি সিটি কর্পোরেশন বলছে যে স্থানীয়দের সহযোগিতা এবং তাদের সচেতনতাও আসলে এখানে জরুরি। তো যে নালাটি আপনারা দেখতে পাচ্ছেন সেটির আসলে এখান থেকে প্রায় কয়েক কিলোমিটার, কিন্তু এখানে কোনো ধরনের আসলে রিটেনিং ওয়াল নেই। তো সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা যেটি বলছিলাম প্রায় 3 ঘন্টা হতে চললো। ফায়ার সার্ভিসের ডুবুরি দল থেকে শুরু করে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা তারা উদ্ধার তৎপরতা করছেন। মেয়র নিজে এসে যোগ দিয়েছেন, তিনি তদারকি করছেন। তো এখনও পর্যন্ত শিশুটির আসলে সন্ধান মেলেনি। পরবর্তীতে নিশ্চয় তারা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সেটি উদ্ধার হলে পরে আমরা নিশ্চয়ই পরবর্তীতে সেটি জানাতে পারব। ধন্যবাদ মুজিব আপনাকে। সন্তানকে 40,000 টাকায় বিক্রি করে মোবাইল ফোন ও নূপুর কিনেছেন মা। বাবা পুলিশকে জানালে অভিযান চালিয়ে 4 মাসের শিশু সন্তানকে উদ্ধার করা হয়। টাঙ্গাইলের মধুপুরের পুরুর শেওড়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় শিশুটির মা তার 4 মাসের সন্তানকে ওই এলাকার এক লোকের মাধ্যমে সিরাজগঞ্জের এক দম্পতির কাছে বিক্রি করে। টাকা পেয়ে তিনি মোবাইল ফোন ও নূপুর কেনেন। ঘটনাটি শিশুটির বাবা জানতে পারলে মধুপুর থানায় গিয়ে বিষয়টি জানান। পরে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। 2 বছর আগে ফেসবুকে পরিচয়ের পর ওই দম্পতি বিয়ে করে। কিছুদিন পর স্বামীর অসচ্ছলতার কারণে তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এর জেরেই এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা পুলিশের। রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন সম্ভব নয় বলে জানিয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার শহরের রাখাইনপল্লীতে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। খলিলুর রহমান বলেন, আমরা আরাকানে শান্তি ও স্থিতি ফেরাতে সব পক্ষের সাথে কাজ করে যাচ্ছি, যাতে রোহিঙ্গারা নিরাপদে স্বদেশে ফেরত যেতে পারে। এ প্রচেষ্টায় সফল হবেন বলে আশা প্রকাশ করেন তিনি। এখন আরাকানের যে অবস্থা তাতে তো নিরাপদভাবে তাদের প্রত্যাবাসন করা সম্ভব নয়। আপনারা সকলেই জানেন আমরা কাজ করছি যাতে করে সব পক্ষের সঙ্গে আমরা কাজ করছি যাতে আরাকানে শান্তি এবং স্থিতাবস্থায় ফেরত আসে এবং রোহিঙ্গাদের ফিরে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়। কক্সবাজার মহেশখালী নৌপথে চালু হয়েছে সি ট্রাক। 250 যাত্রী ধারণ ক্ষমতার এই নৌযানটি পরীক্ষামূলক চলবে আগামী 24 এপ্রিল পর্যন্ত। চলাচলে প্রতিবন্ধকতা দেখা না দিলে 25 এপ্রিল থেকে বাণিজ্যিকভাবে চালু হবে। এতে দ্বীপটির 4 লাখ বাসিন্দার যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি পর্যটকদের নৌপথের ভোগান্তি অনেকটাই কমবে বলছেন সংশ্লিষ্টরা। দেশের একমাত্র পাহাড় সমৃদ্ধ দ্বীপ মহেশখালী। পাহাড়ের চূড়ায় ঐতিহাসিক আদিনাথ মন্দির সহ নানা দৃষ্টিনন্দন স্থান দেখতে প্রতি বছর এই দ্বীপে পাড়ি জমান হাজারো পর্যটক। কক্সবাজার থেকে এই দ্বীপে যেতে পাড়ি দিতে হয় প্রায় 9 কিলোমিটার দীর্ঘ নৌপথ। যাত্রাপথে পদে পদে বিপদ আর ভোগান্তির শিকার হতে হতো পর্যটক সহ দ্বীপের 4 লক্ষাধিক বাসিন্দার। নৌপথের এসব ভোগান্তি নিরসনে এগিয়ে এসেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। পরীক্ষামূলক চালু হয়েছে আধুনিক সি ট্রাক এসটি ভাষা সহিত জব্বার। কক্সবাজারের নুনিয়ারছড়া বিআইডব্লিউটি এর জেটি ঘাট থেকে শুক্রবার দুপুর 12টা 20 মিনিটে ছেড়ে যায় এই যান। মহেশখালী দ্বীপের জেটি ঘাটের পন্টুনে পৌঁছে 40 মিনিটে। প্রথমবারের মতো সি ট্রাক দেখে উচ্ছ্বসিত দ্বীপবাসী। মহেশখালী থেকে কক্সবাজার পারাপারের জন্য যে একটা পন্টুন এবং একটা সি ট্রাক আসবে, এটা আমাদের জন্য অত্যন্ত সুখবর। স্বৈরাচারের দোসর মকসুদ মিয়ার বাহিনীর যে প্রতিরোধের মুখে সেই পন্টুনটি সরাইয়ে ফেলা হয়, তখন প্রশাসন তাদেরকে সাহায্য করেছিল। পর্যটন শিল্প বিকাশের সম্ভাবনাকে কাজে লাগানো যাবে। মহেশখালী একটি পর্যটন এলাকা,
তো অনেক পর্যটক স্পিডবোট এবং ট্রলারে যেতে ভয় পায় বা অনীহা প্রকাশ করে। সি ট্রাকের উদ্বোধন যদি এটা অব্যাহত থাকে, পর্যটন শিল্পে নতুন এক ব্যাপকতা পাবে। সি ট্রাকের জনপ্রতি ভাড়া এখনও নির্ধারণ হয়নি। এর পাশাপাশি ভবিষ্যতে ফেরি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। জনসভা করার মধ্যে যে একটা তৃপ্তি, সেই তৃপ্তি কিন্তু আজকে আমরা পেয়েছি। সন্দ্বীপের গুপ্তছড়া ফেরি সার্ভিস চালু করেছি। এখানে ফেরি সার্ভিস চালু করা অতটা কঠিন কাজ না। এটি চালুর মধ্য দিয়ে বর্ষা মৌসুম সহ সারা বছর ঝুঁকিহীন যাতায়াত নিশ্চিত হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। গোপালগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদের জসিমউদ্দিন এবং সদস্য সচিব সাইদুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বিকেলে শহরের মডেল স্কুলের সামনে একদল সন্ত্রাসী তাদের ক্যাম্পাসের মধ্যে হামলা চালায়। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি, তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে। প্রক্টরের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তারা। চট্টগ্রামে মোস্তফা হাকিম কলেজ ও আকবর শাহ থানার সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর ছাত্র দলের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সংগঠনটি। বিকেলে জামাল খান এলাকায় এই কর্মসূচির আয়োজন করে সংগঠনটির চট্টগ্রাম মহানগর শাখা। এদিকে বেলা ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা। এ সময় গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ বলেন, পুরনো সংস্কৃতি চর্চা করতে চাইলে আবারও জুলাইতে ফিরে যেতে হবে। তিনি আরও বলেন, আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন, নয়তো আওয়ামী লীগ যে জায়গায় গেছে আপনাদেরও সেই জায়গায় যেতে হবে। রক্তরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের নবনির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। 2025 থেকে 27 সালের জন্য নতুন কমিটির অভিষেকের পাশাপাশি একটি সেমিনারও অনুষ্ঠিত হয়েছে। বিকেলে শাহবাগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার মোহাম্মদ শাহিনুল আলম। এ সময় হেমাটোলজি সোসাইটির নবনির্বাচিত নির্বাহী কমিটির দায়িত্ব নেন সভাপতি অধ্যাপক ডাক্তার আমিন লুৎফুল কবির এবং সাধারণ সম্পাদক ডাক্তার আদনান হাসান। দায়িত্ব নিয়ে হেমাটোলজি চিকিৎসা, গবেষণা এবং জনসচেতনতায় আরও কার্যকরী ভূমিকা রাখার অঙ্গীকার করেন তারা। এছাড়া সেমিনারে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ডাক্তার ফয়জুল্লাহ, ডাক্তার জাকারিয়া হোসেন ও ডাক্তার নাজিম উদ্দিন। পল্লী বিদ্যুৎ সমিতির চাকরিচ্যুত 29 জন কর্মকর্তা কর্মচারীকে পুনর্বহাল সহ মামলার প্রত্যাহারের দাবি জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য বিরোধী কর্মকর্তা কর্মচারীরা। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নানা দুর্নীতি এবং অনিয়মের প্রতিবাদ করায় তাদের চাকরিচ্যুত করা হয় বলে অভিযোগ করেন তারা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ সময় জানানো হয়, গেল বছর 2024 সালের 16 অক্টোবর থেকে ধারাবাহিকভাবে এ পর্যন্ত 29 জনের চাকরিচ্যুতর ঘটনা ঘটে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিম্নমানের মালামাল দিয়ে ভঙ্গুর বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় গ্রাহক হয়রানির প্রতিবাদ জানানোয় এসব কর্মকর্তা কর্মচারীকে চাকরি হারাতে হয় বলে অভিযোগ তাদের। দেশের ক্রীড়া সাংবাদিকদের অন্যতম সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। সংগঠনটির কার্যনির্বাহী কমিটির 13 পদেই হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন। সভাপতি নির্বাচিত হয়েছেন আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন SM সুমন, কমিটির সহ সভাপতি রায়হান আল মুগনি, বর্ষণ কবির ও আরিফুল ইসলাম রনি। যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন আরাফাত জুবায়ের, অর্থ সম্পাদক মিনহাজ উদ্দিন খান। 6 নির্বাহী সদস্য হলেন মাজহার উদ্দিন অমি, জ্যোতির্ময় মণ্ডল, রবিউল ইসলাম, ইয়াসিন হাসান, আতিফ আজম ও মাজহারুল ইসলাম মিথুন। আগামী 2 বছর এদের নেতৃত্বে চলবে BSJ এর কর্মকাণ্ড। দ্বিবার্ষিক সাধারণ সভা শেষে 2025 থেকে 26 সালের নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও BSJ-র সিনিয়র সদস্য মোহাম্মদ শফিকুল করিম সাবু। জাতীয় মোট বাজেটের অন্তত 1% দেশের সংস্কৃতি খাতে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছে থিয়েটার আর্টিস্ট অ্যাসোসিয়েশন অব ঢাকা টাট। সংস্কৃতি চর্চায় অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ সংগঠকদের নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমিতে সংস্কৃতি খাতের বাজেট পর্যালোচনা ও প্রস্তাবনা শীর্ষক আলোচনায় অংশ নিয়ে দেশের সাংস্কৃতিক অঙ্গনের নানা সংকট নিয়ে কথা বলেন বরেণ্য অভিনেতারা। অর্থনীতিবিদরা থাকে বলেন, জাতিকে প্রগতি ও মননশীলতার দিকে এগিয়ে নিতে সংস্কৃতি খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের বিকল্প নেই। সাথে নিয়ে গভর্নমেন্ট, কর্পোরেট সেক্টর,
বিগত বছরগুলোতে সংস্কৃতি খাতে বরাদ্দকৃত বাজেটের পরিসংখ্যান তুলে ধরে জানান, বাজেট কেবলমাত্র টাকা পয়সার হিসেব নয়, বরং এর সাথে দার্শনিক চিন্তার প্রতিফলন থাকে। দেশাত্মবোধ ও প্রগতিশীল দৃষ্টিভঙ্গিতে উদ্বুদ্ধ জাতি গঠন এবং মানুষকে উজ্জীবিত করতে সংস্কৃতি কর্মীদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত 1% বাজেট বরাদ্দ এখন সময়ের দাবি। দেশের সাংস্কৃতিক অঙ্গনকে রাজনীতি ও স্বজনপ্রীতিমুক্ত করে আপন গতিতে এগিয়ে নেয়ার আহ্বান অভিনয় শিল্পীদের। ক্ষমতাসীনদের থেকে যত দূরে থাকা যায় তত সংস্কৃতির জন্য শুভ বিষয়টা হয়। আমরা ব্যবহৃত হই, ব্যবহার করার পরে যখন সেইটা সোপানে উঠে অন্য জায়গায় চলে যান, তারপরে কিন্তু আর খোঁজ খবর থাকে না। আজকের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সংস্কৃতির ক্ষেত্রে প্রতিবন্ধকতা। শাসক গোষ্ঠীর একটা অবজ্ঞা আছে। অবজ্ঞার চেয়ে বড় কথা হলো নাচ গান নাটক করবে এরা, এই ধরনের একটা তুচ্ছাতি তুচ্ছ জ্ঞান তাদের মধ্যে আছে এবং রাজনীতিবিদরা জানে না যে তাদের সংস্কৃতিটা কিরকম। মানে একজন শিল্পী এইটাকে আমলারা পছন্দই করে না। বরাদ্দকৃত বাজেটের যথাযথ ব্যবহারের আহ্বান জানান আলোচকরা। সরকার যদি টাকা দেয়, আমরা যে বাজেট বরাদ্দর কথা বলতে গেলে এটা মানুষজন অনেক সময় বলে যে তারা তো আবার একটা খবরদারি করার একটা প্রবণতা থাকে। তাইলে এখানে দুইটা প্রশ্ন, একটা হচ্ছে টাকা সরকারকে দিতে হবে, কিন্তু সরকারের খবরদারি চলবে না। কেন করবে না? কারণ সরকারের টাকা বলে কোনো টাকা নেই, এটা সর্বজনের টাকা। সংস্কৃতি খাতে বরাদ্দ ব্যয় তদারকিতে মন্ত্রণালয়কে আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন বক্তারা। এই যে দিয়ে দিলাম এত টাকা, এটা কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।